এখনো বিমানবন্দরের অগ্নিকাণ্ডের ঘটনায় জ্বলছে এবং ধোঁয়া উঠছে। আমার পেছনে সেই ধোঁয়া দেখতে পাচ্ছেন। তবে সিভিল এভিয়েশনের পক্ষ থেকে এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হচ্ছে যে আগুন নিয়ন্ত্রণে রয়েছে, তবে পেছনে কিন্তু সেই ধোঁয়া উঠছে। এবং আরও একটি তথ্য দিয়ে রাখি, তারা বলছেন 30 থেকে 1 ঘন্টার মধ্যেই, 30 মিনিট থেকে 1 ঘন্টার মধ্যেই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যে ফ্লাইট সেটি চালু হবে এমন তথ্য তারা দিয়েছেন। যদিও এটি আদৌ সম্ভব হবে কিনা এখনও সেটি আমরা নিশ্চিতভাবে বলতে পারছি না, কারণ যে ধোঁয়া সেই ধোঁয়া কিন্তু এখনও দেখতে পাওয়া যাচ্ছে। এবং সেই সাথে যদি বলি যে আগুনের যে লেলিহান শিখা, সেই লেলিহান শিখা শুরুতে যেমনটা আসলে দেখছিলাম এই প্রান্ত থেকে, সেটি কিন্তু দেখা না গেলেও সেই কালো ধোঁয়া, সাদা ধোঁয়া সেগুলো কিন্তু আসলে দেখা যাচ্ছে। এবং সিভিল এভিয়েশন এবং বিমান বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছিল যে তাদের প্রায় 500 কর্মী এখনো পর্যন্ত কাজ করছেন এবং এছাড়াও আনসারের 1000 সদস্য এই আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। তাদের এই কাজের যে তৎপরতা, সেই তৎপরতায় কাজ করতে গিয়ে বিমান বাহিনীর একজন সদস্য আহত হয়েছেন এবং তিনি কুর্মিটোলা হসপিটালে ভর্তি রয়েছেন। এবং সেই সাথে আনসার সদস্যের 25 জন আহত হয়েছেন এবং তাদেরকেও পর্যায়ক্রমে কুর্মিটোলা সহ আরও কয়েকটি হসপিটালে ভর্তি করা হয়েছে। এখনকার পরিস্থিতি যদি আপনাদেরকে জানাতে চাই তাহলে বলতে হয় যে এখনও সেই ধোঁয়া, যে কালো ধোঁয়া এবং সাদা ধোঁয়া সেটি উঠছে এবং আগুন নিয়ন্ত্রণের কথা বলা হচ্ছে সিভিল এভিয়েশন থেকে শুরু করে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে। এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কি হবে সে বিষয়েও আসলে তেমন কোনো তথ্য দিতে পারছে না এই ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। তারা বলছেন যে আসলে সব শেষে তারা এই যৌথভাবে, অর্থাৎ যেহেতু সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী এবং প্রত্যেকটি বাহিনী মিলেই এই কাজটি করছেন, যার ফলে তারা যৌথভাবে আসলে বলতে পারবেন। সবশেষ যে ব্রিফিং দিয়েছেন সেখানে তারা বলছেন যে কোনো ধরনের নাশকতা হয়েছে কিনা এমন কোনো প্রমাণও তারা পায়নি। তবে সিএনডিএফ থেকে বলা হয়েছে এবং তারা বলছিলেন যে বেশ কয়েক হাজার কোটি টাকা ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন। আমরা যেমনটা আসলে দেখানোর চেষ্টা করছিলাম, বিমানবন্দরের সেই জ্বলা আগুনের ধোঁয়া সেটি উঠছে। যারা উৎসুক মানুষ তারাও এখনো পর্যন্ত এই যে এই এলাকায় জড়ো রয়েছেন এবং অনেকে উৎসুক মানুষ দেখছেন। শুরুতে যেমনটা ছিল সেই শুরুতে নেই। যারা আসলে এই দুর্ঘটনায়, অগ্নিকাণ্ডের দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তারাই মূলত বেশিরভাগ এই জায়গাটিতে অবস্থান করছেন। একজনের সাথে একটু কথা বলতে চাই। আপনি ব্যবসায়ী নাকি কর্মকর্তা? আমি এখানে কর্মকর্তা। আমি হচ্ছে কাস্টম সরকার। আমাদের ইম্পোর্টস কোম্পানি আছে। আমাদের এখানে প্রায় 8টা শিপমেন্ট আছে ভিতরে 8টা শিপমেন্ট আছে, যা শুক্র এবং শনিবারে নামছে মাল। এই মাল সব পুরো সারখার হয়ে গেছে ভাই, সব ছাই হয়ে গেছে। কতগুলো লিস্টটা একটু আপনি যদি, আমার কাছে লিস্ট আছে, আপনি যদি দেখতে চান, হ্যাঁ আপনি যদি লিস্ট দেখতে চান, এখানে আমাদের হংকংয়ের 207 কার্টুনের একটা শিপমেন্ট আছে, চায়না 446 কার্টুনের একটা শিপমেন্ট আছে, চায়না আর একটা শিপমেন্ট আছে 279 কার্টুন, চায়না আর একটা শিপমেন্ট আছে 351 কার্টুন, এবং দুবাইয়ের একটা 119 কার্টুন, মালয়েশিয়া একটা 103 কার্টুন এবং 148 কার্টুন একটা শিপমেন্ট আছে। টাকা যদি অ্যামাউন্ট যদি হিসাব করেন, যেমন 207 কার্টুন একটা মাল আছে, হ্যাঁ, পার কার্টুনের এমনও আছে একটা কার্টুনের দাম 5 লাখ টাকা, আবার এমনও আছে একটা কার্টুনের দাম 20,000 টাকা। কথা বুঝছেন? টাকার পরিমাণ আপনারা এইভাবে হিসাব করে বের করতে পারবেন না। এখানে হাজার হাজার কোটি টাকার মাল, হাজার কোটি টাকার মাল। এখানে কোনো মানে মানুষ যদি তথ্য যদি দেয়, কে জানে বলতেছিল যে 5.5 কোটি টাকার মাল, কে জানে বলতেছিল, হ্যাঁ এরকম শুনছি আমরা। তো এটা হচ্ছে গুজব। এখানে কোনো নির্ধারিতভাবে বলা যাবে না এখানে কোটি টাকার মাল। এটা হচ্ছে একটা সিএনএফ এর মাল, হ্যাঁ, এখানে হচ্ছে একটা সিএনএফ এর মাল। তো এইখানে তো শত শত সিএনএফ আছে। কথা বুঝছেন? সবাই ক্ষতিগ্রস্ত। আর এটা দায়ভার কে নিবে জানি না। আমরা পথে বসে গেলাম ভাই, পুরো পথে বসে গেছে। আমরা আমাদের কোম্পানি সহ
সবার অবস্থা একই। এখানে যারা সিএনএফে কাজ করে, এই আগুনটা যখন সূত্রপাত হয় এখানে ভাই, তখন আমাকে ফোন করা হয়েছে। আমি আশকোনা থেকে দৌড়ায় আসছি, আয়সা দেখি এখানে আগুনটা জ্বলতেছে। আমি যদি আশকোনা থেকে আয়সা দেখি ওই জায়গাতেই আগুনটা জ্বলতেছে, তাহলে ফায়ার সার্ভিস বা এখানে যারা, যেমন এটা সিভিল এভিয়েশনের এরিয়া, তা তাদের কি তৎপরতা ছিল, এটা আমাদের একটা মনে একটা প্রশ্ন জাগে যে তাদের তৎপরতা কি। এখানে মাঠে অলওয়েজ 3টা না 4টা করে হচ্ছে অ্যাম্বুলেন্স ফায়ার সার্ভিসের গাড়ি থাকে, যে বিমান যখন ল্যান্ড করে বা কোনো দুর্ঘটনা হলে তারা তাৎক্ষণিকভাবে সেটা নিবানোর চেষ্টা করে। আমি শুনছি এখানে নাকি প্রথমে যে গাড়িগুলো ফায়ার সার্ভিসের বিভিন্ন ইউনিট থেকে আসছে তাদেরকে 8 নম্বর গেট থেকে ঢুকতে দেওয়া হয় নাই, এবং যারা ঢুকছে এখান থেকে জানালা দিয়া ভাই পানি দিচ্ছে। তো এখান থেকে যেহেতু কুরিয়ার গেটে আগুনের সূত্রপাত, আমার সেন্স থেকে, আমি তো ফায়ার ডিফেন্সে চাকরি করি না, কিন্তু তারপর আমার একটা সেন্স আছে যে পানিটা কোত্থেকে দিতে হবে। আপনার ঘরের বারান্দায় যদি আগুন লাগে, আপনি বাহির থেকে যদি পানি দেন, ওই আগুনটা ঘরের ভিতরে ঢুকবে। আর যদি আপনি রুম থেকে আগুনটা নিবানোর চেষ্টা করেন, ওই আগুনটা বাহির থেকে নিগ্রত হবে, তাই না? তো ওনারা হচ্ছে বাহির থেকে পানি দিচ্ছে। ওনারা যদি 2 নম্বর গেট থেকে ঢুকে যে কোনো একটা নির্দিষ্ট সীমাবদ্ধতা নিয়ে, ওনাদের একটা টার্গেট অনুযায়ী যে আমরা এই আগুনটা আর এদিকে আসতে দিব না, পিছনে আসতে দিব না, তাহলে কুরিয়ার গেট থেকে 3 নম্বর গেট, 3 নম্বর গেট থেকে গেট বি, গেট 1 মানে 1 নম্বর গেট, এই পর্যন্ত আগুনটা যায় না। 1 নম্বর গেটে আমরা সবাই জানি যে ওখানে কেমিক্যালের গোডাউন 1 নম্বর গেটে। এর আগেই হচ্ছে কমার্শিয়ালের গোডাউন, যেখানে আমাদের মাল সহ বিভিন্ন কমার্শিয়াল সিএনএফদের মাল থাকে। এই পর্যন্ত যে আগুনটা গেছে, এটা একটা সময়ের ব্যাপার, এবং এই আগুনটা শুরু থেকে এত বড় হয় নাই, শুরু থেকে অল্প থেকেই শুরু হয়েছে। তো এর আগেও আমরা 2-3 বার এখানে কিন্তু আগুন লাগছে কুরিয়ার গেটে। 2015-17 দিকে একবার আগুন লাগছে, হ্যাঁ 12তে না, আমি 12তে তো আসি না, এর পরে লাগছে হয়তো 13-14 দিকে এখানে একবার আগুন লাগছে। তখন আমাদের অফিস টাইম ছিল, আমাদের সকলের সহযোগিতা এবং ফায়ার সার্ভিস সাথে সাথে আসার কারণে সেটা আমরা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছিলাম। এরপর কয়েক মাস আগে একবার আগুনের সূত্রপাত হয়েছিল, যে কোনোভাবে সেটা নিয়ন্ত্রণ আমাদের কর্মচারীরা মিলে সেটা নিয়ন্ত্রণ করছে। কিন্তু আজকের আগুন লাগছে ঠিক আছে, কিন্তু ভাই এটা নিয়ন্ত্রণ করা কিভাবে সম্ভব হলো না, এখানে কাদের দায়বদ্ধতা আছে, কাদের অবহেলা আছে, এর জন্য সঠিক তদন্ত হওয়া দরকার। এবং এখানে আমাদের ব্যবসায়ীদের হাজার হাজার কোটি টাকা, আমরা এখানে চাকরি করি, আমাদের এখানে কর্মস্থল এটা ভাই, আমাদের পুরো মাঠে পথে বসে যাওয়ার মতো অবস্থা। ভাই আরেকটা ব্যাপার কি, যে প্রত্যেকটা সেক্টরে একটা করে গেট আছে। এখানে গেট বি, গেট 1, হ্যাঁ 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার গেট, আর এটা হচ্ছে হ্যাঙ্গার গেট, যেটা আমরা 8 নাম্বার গেট হিসাবে চিনি। তো আগুনটা লাগছে কুরিয়ার গেটে, 3 নাম্বার গেটে আগুনটা লাগছে, এটা তো 1 নাম্বার গেটে যায় নাই। এখানে অনেকক্ষণ ছিল আগুনটা, যদি 1 নাম্বার গেটটা যদি খুলে দিত না, ওইখান দিয়ে যদি মালগুলা বের করা সম্ভব, হয়তো সব না, কিছু মাল বের করা সম্ভব ছিল, কিন্তু এটাও ওরা করে না। 1 নাম্বার গেট তখন বন্ধ ছিল, হ্যাঁ। তো আমরা আসার অনেক পরে দেখছি এই গেটটা খুললে কি করছে, কিছু করতে পারে নাই। গেটটা মাল কয় দিনের ব্যবধানে পড়ে গেল? আমাদের আপনার বৃহস্পতিবার পর্যন্ত আমরা গোডাউন খালি করে মাল নিয়ে গেছি। এরপর চায়না ফ্লাইট 1 সপ্তাহ ঝামেলা ছিল, একটু বন্ধ ছিল আর কি, যার কারণে আমাদের চায়নাতে মাল জমা ছিল, সব বৃহস্পতিবার রাতে এসে নামছে। আমাদের একটা পেপারস আছে যেটা আমাদের ট্যাক্স জমা দেওয়া, একদম সব পেপার রেডি। আমাদের মালটা শুধু ল্যান্ড করবে, 436 কার্টুনের শিপমেন্ট, মালটা ল্যান্ড করবে, আমরা সিআর কেটে মালটা ডেলিভারি দিয়ে দেবো। আমাদের ট্যাক্সও পে করা। সেই মালটা বৃহস্পতিবার রাত 10টায় নামছে, নামার কথা ছিল সোমবারে, সেটা ফ্লাইট লেট হওয়ার কারণে বৃহস্পতিবার রাত 10টায় নামছে। সেই মাল তো আর শুক্রবার বন্ধ ছিল, আমরা মাল নিতে পারি নাই। তো ওই মালটার জন্য সব থেকে বেশি আফসোস লাগে যে ওটা ট্যাক্সও পে করা, এবং মালটা এখানে একদম ছাই হয়ে গেল ভাই। এখন মানে যা ভিতরে যে অবস্থা, যে ভিতরে ছাই ছাড়া আর কিছুই পাওয়া যাবে না। দর্শক দেখছিলেন একজন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী কাস্টমস কর্মকর্তা, তিনি যেমনটা আসলে বলছিলেন তাদের বেশ কয়েকটি শিপমেন্টের মাল তারা এই ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন। শেষ পর্যায়ে যদি বলি, এখনো সেই আগুন, কিন্তু আগুনের যে ধোঁয়া, কালো এবং সাদা ধোঁয়া, সেটি জ্বলছে। এখনো নিশ্চিতভাবে আসলে বাহির থেকে বলা যাচ্ছে না ভেতরে কতটা আগুনের তীব্রতা রয়েছে, কারণ ভেতরে প্রবেশের সেই অনুমতি আসলে সংবাদ মাধ্যমে নেই। এবং ভেতরের যে আগুন জ্বলছে এটি আসলে নিশ্চিতভাবেই বলা যায়, কারণ শুরু থেকেই আসলে কুরিয়ার গেট থেকে যে আগুনের লেলিহান শিখা ধাউ ধাউ করে জ্বলছিল, সেই লেলিহান শিখা কিন্তু ধীরে ধীরে 8 নাম্বার গেটের দিকে আসে, এবং যেই মূল জায়গাটিতে আসলে বিভিন্ন ধরনের দাহ্য পদার্থ
থাকার কথা অনেকে ধারণা করছিলেন এবং সেই কারণেই এই অগ্নিকাণ্ড আরও আসলে বেগ পেতে হয়েছে এই ফায়ার সার্ভিস কর্মকর্তাদের এই আগুন নিয়ন্ত্রণে। যদিও প্রতিটি বাহিনীর পক্ষ থেকেই বলা হচ্ছে যে আগুন নিয়ন্ত্রণে এসছে, তবে সর্বশেষ আসলে পরিস্থিতি যদি বলি এখনও ধোঁয়া উঠছে, সেনাবাহিনীর সদস্যরা কাজ করছেন এবং আনসার বিডিবি সহ ফায়ার সার্ভিসের যারা 37টি ইউনিট কাজ করছে এবং এই 37টি ইউনিটই কিন্তু সর্বোচ্চটা দিয়েই তাদের যে তৎপরতা সেটি চালাচ্ছেন এবং এখনও নিয়ন্ত্রণের যে কথা বলা হচ্ছে সেই নিয়ন্ত্রণ আসলে কখন বা কবে নাগাদ পুরোপুরি নিয়ন্ত্রণে আসবে সেটিও আসলে বলা যাচ্ছে না। তবে সিভিল এভিয়েশন যেটা বলছিলেন যে 30 থেকে 1 ঘন্টার মধ্যে তারা এই তাদের এই যে ফ্লাইটের যে তৎপরতা, ফ্লাইটের যে কাজ সেটি করতে পারবেন, চালু করতে পারবেন বলে জানিয়েছেন। সর্বশেষ ফায়ার সার্ভিস এবং সিভিল এভিয়েশনের প্রেস ব্রিফিং থেকে এমনটি তথ্য জানিয়েছেন। দর্শক দেখছিলেন ডেইলি সান, আপনাদের সঙ্গে ছিলাম শেখ নাসিরউদ্দিন। দেখানোর চেষ্টা করছিলাম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনার সর্বশেষ পরিস্থিতি।